নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি প্রণদীপ। আর আমরা টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-22কে উদ্দেশ্য করে যে সিরিজ শুরু করেছিলাম, আজ তার ডে 18 এবং আজকে আমরা অর্থনীতি বা ইকোনমি সম্পর্কে আলোচনা করব। এবং আজকের লেকচারে আমরা 2019 এবং 2018 সালের বিগত বছরের বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি পিএসসির ডব্লিউবিপিএসসির অ্যাকচুয়াল অ্যান্সার কিটা আমি আপনাদের কাছে প্রকাশ করব। এবং এই যে 2019 এবং 2018 সালের যে অর্থনীতি বা ইকোনমির যে অ্যান্সার কি আছে এবং কোশ্চেন আছে, এখানে দেখবেন বেশিরভাগ কোশ্চেন কিন্তু কমন নয়। সাধারণত যে পোর্শন থেকে কোশ্চেন আসে, মেন্সে যেখান থেকে কোশ্চেন আসছে, তো প্রিভিয়াস কয়েকটি বছর 2 থেকে 3 বছর ধরে কিন্তু এই যে প্যাটার্নটাকে ফলো করা হচ্ছে না। তো আপনারা কোশ্চেনের সাথে সম্পূর্ণ যদি পরিচিত হতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে পারেন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রতিটি লেকচার পেতে পারেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন বলছে 2019 সালের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে প্রথম যে কোশ্চেন, জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়। এই কোশ্চেনটা তুলনামূলক কমন হলেও বাকি কোশ্চেনগুলো কিন্তু আপনারা একটু টাফ দেখতে পাবেন। যেমন প্রথম যে কোশ্চেনটা, জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় যে 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। এখানে 0 থেকে 5 বছরের মানুষের সংখ্যা বৃদ্ধি, 6 থেকে 15 বছরের মানুষের সংখ্যা বৃদ্ধি এবং 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। এটা তো হবেই না, আপনি এলিমিনেশন প্রসেসেই বাদ দিয়ে দিতে পারছেন। আর 16 থেকে 64 বছর, এটা একটু আপনি যদি একটু ভেবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে 16 থেকে 64 বছর জনসংখ্যার অ্যাকচুয়াল পার্সেন্টেজটা কিন্তু এই 16 থেকে 64-র মধ্যেই বেশিরভাগটা থাকে। তা কারেক্ট অ্যান্সার কী হবে? 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধি। নেক্সট যে কোশ্চেনটা, এটা এনাফ টাফ কোশ্চেন। ইসিএফ কি? ইসিএফ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছে। ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। যারা পড়েননি তারা অ্যান্সার করতে পারবেন না। ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক সাধারণত এই টাইপের টার্ম আমরা শুনতেও পাই না। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, আরসিইপি রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম। তবে কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়েন তারা কিন্তু আরসিইপির এই কোশ্চেনটা সঠিক উত্তর দিতে পারবেন। আরসিইপি বা রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম, এই সম্পর্কিত সঠিক বিবৃতিগুলো বিচার করো। অপশানে এ বলছে, অ্যাকচুয়ালি এ নয়, 1 নম্বর পয়েন্ট বলছে ইহা চীন দেশের অর্থনৈতিক সংস্থা যারা মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড পরিচালনা করে। 2 নম্বর বলছে দেখুন, ইহা ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্বের আমেরিকার একটি বিপরীত সংস্থা। আর 3 নম্বর বলছে এই সংস্থার সঙ্গে যুক্ত দেশগুলিতে ভারতীয়দের জন্য চাকরির বাজার রয়েছে। তো 3 নম্বর তো একেবারেই বাদ চলে যাচ্ছে। 2 নম্বর এবং 1 নম্বরের মধ্যে কোনটি ঠিক? তো এখানে এটা চীনের অর্থনৈতিক সংস্থা যারা মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড পরিচালনা করে, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট রয়েছে ইহা ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্বের আমেরিকার একটি বিপরীত সংস্থা, এটাও কারেক্ট। তো অপশান এ কিন্তু কারেক্ট আনসার হবে। নেক্সট বলছে পিসিএ শব্দ সংক্ষেপটি কি মূল শব্দ বোঝায়। তো অপশান সি ওখানে কারেক্ট অ্যান্সার হবে, প্রম্পট কারেক্টিভ অ্যান্সার। এটা অ্যাকশান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা সাধারণত আমরা বাজেট বা ওই যে আমাদের ইকোনমিক সার্ভে, এখানে কিছু কিছু সময় এই টার্মটা দেখা যায়, প্রম্পট কারেক্টিভ অ্যাকশান। তারপর বিভিন্ন যে রিপোর্ট, ফিনান্স কমিশনের যে রিপোর্ট, সেই টাইপের রিপোর্টগুলোতে সাধারণত এই টাইপের টার্ম ইউজ করা হয়। এছাড়াও পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট নয়, প্রিন্সিপালস অফ কর্পোরেট অ্যাকাউন্ট এটাও অ্যান্সার নয়, আর পাবলিক চ্যানেল এজেন্সি এগুলো এটাও কিন্তু অ্যান্সার নয়। নেক্সট কোশ্চেন 2018 সালের কোশ্চেন বলছে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কার দ্বারা। অপশান এ বলছে কেন্দ্রীয় ক্যাবিনেটের রেজলিউশন দ্বারা। অপশান বি ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা। তা আপনারা প্রত্যেকেই জানেন 2015 সালের 1 জানুয়ারি যে নীতি আয়োগ গঠিত হয়েছিল সেখানে ভারতীয় সংবিধানের সংশোধনের দ্বারা হয়নি। তাহলে অপশান বি বাদ যাচ্ছে। অপশান বি বাদ যাওয়ার সাথে সাথে সিটাও বাদ চলে যাচ্ছে, কারণ এ ও বি উভয়ই বলেছে। তাহলে কনফিউশন অপশান এ এবং অপশান ডি। তো কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট বলছে দেখুন, যখন স্থূল জাতীয় উৎপাদন বা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্টকে বিবেচনা করা হয় তখন নিচের কোনটির প্রয়োজন পড়ে না। অপশান এ বলছে সরকার পণ্য ক্রয় করলে। অপশান বি বলছে বেসরকারি বিনিয়োগ। অপশান সি বলছে জনসাধারণের মাথাপিছু গড় আয় এবং অপশান ডি বলছে বৈদেশিক বিনিয়োগ। তো আমি জিএনপি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, আমি জিএনপিটা আরেকবার বলে দিচ্ছি। জিএনপি হলো যারা ভারতীয় ন্যাশনাল বা যারা ভারতের সিটিজেনশিপের মর্যাদা পেয়েছেন তাদের যে টোটাল ইনকাম সেটাই কিন্তু জিএনপির মধ্যে ইনক্লুড করা হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এটা আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো ভারতের কোনো সিটিজেন যদি অস্ট্রেলিয়াতে থেকে ইনকাম করে সেটাও কিন্তু ভারতের জিএনপির মধ্যে কাউন্ট করা হবে। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি বা সিটিজেন যদি ইন্ডিয়ার এরিয়ার মধ্যে থেকে ইনকাম করে সেটা কিন্তু ভারতের জিএনপির মধ্যে ধরা হবে না, যদিও এটা ভারতের জিডিপির মধ্যে ধরা হবে, কিন্তু এখানে অস্ট্রেলিয়ার জিএনপির মধ্যে ধরা হবে। তাহলে এখান থেকে কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান সি, জনসাধারণের মাথাপিছু গড় আয়।
নেক্সট কোশ্চেন, নীতি আয়োগকে গঠন করা হয়েছে, এটা প্রিভিয়াসের কোশ্চেন রিপিট করা হয়েছে, কেন্দ্রীয় ক্যাবিনেটের মন্ত্রীদের রেজলিউশন দ্বারা কারেক্ট অ্যান্সার হবে। 8 নম্বর কোশ্চেন বলছে আরবিআই অনুসারে আর্থিক অন্তর্ভুক্তি বা ফিনান্সিয়াল ইনক্লুশন মানে হলো। তো দেখুন অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ইনক্লুশন এটাকে যদি এক কথায় টার্ম করা যায় তাহলে আমরা বলবো সবকা সাথ সবকা বিকাশ, বা সবার সাথে থাকবো এবং সবার জন্য একসাথে বিকাশ করবো, এটাই গভর্নমেন্টের মূল উদ্দেশ্য। তাহলে এখানে কোনটা বলছে দেখুন, নতুন উপভোক্তাদের জন্য বৃহত্তর উপভোক্তা সুরক্ষা অবশ্যই। নেক্সট বলছে এটি সহজেই অ্যাক্সেস এবং দ্রুত অভিযোগের প্রতিকার প্রক্রিয়া অবশ্যই হবে এটা, কেননা ফিনান্সিয়াল ইনক্লুশন সবাইকে নিয়ে গ্রোথ হবে। আর 3 নম্বর বলছে আর্থিক সাক্ষরতার ওপর প্রসারিত প্রচেষ্টা, এটাও কারেক্ট হবে। তো অপরের সবকটি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো আমি একটু বাকি ডটগুলো মুছে দিই, কারেক্ট অ্যান্সার এই যে ওপরের সবকটি হবে। নেক্সট বলছে দেখুন, আচ্ছা নেক্সট কোশ্চেনটা কেটে গেছে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতবর্ষ কোন দেশের থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে? ভারতবর্ষ কোন দেশের থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে, এটা কিন্তু আরআরবি এনটিপিসিতেও কোশ্চেন এসেছিল। তো ডব্লিউপিএসসির অ্যান্সার কী অনুযায়ী, এটা 2018 সালের কোশ্চেন, তখনকার অ্যান্সার কী অনুযায়ী কিন্তু সুইজারল্যান্ড হবে অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন বলছে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? 1 নম্বর প্রতিরক্ষা ব্যয়, অপশান বি হচ্ছে অর্থনৈতিক সার্ভিসের ব্যয়, অপশান সি হচ্ছে সামাজিক ও নাগরিক সেবা খাতে ব্যয়, অপশান ডি হচ্ছে রাজ্যকে দেওয়া অনুদান। তো এই যে প্রতিরক্ষা ব্যয় বা ডিফেন্সের জন্য যে ব্যয়টা, ডিফেন্স এক্সপেন্ডিচার, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের উন্নয়ন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা নয়, এটা প্রিভিয়াস ইয়ার্সের 2018 অথবা 2019 সালের ডব্লিউবিসিএস মেন্স এসেছিল। অর্থনৈতিক সার্ভিসের ব্যয় অবশ্যই এর মধ্যে ইনক্লুড করছে। সামাজিক ও নাগরিক সেবা খাতে ব্যয়, সেটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে ব্যয়, রিসেন্টলি যে ফিনান্স কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে 41% দেওয়া হচ্ছে রাজ্যকে, যেহেতু 42% দেওয়া হচ্ছিল, কিন্তু এবারে যেহেতু জম্মু এবং কাশ্মীর এটাকে ভেঙে দেওয়া হয়েছে, জম্মু এবং কাশ্মীর প্রথমে এটা রাজ্য ছিল, এখন সেটা ইউনিয়ন টেরিটরি, সেহেতু কেন্দ্রের অধীনে থাকছে এবং কেন্দ্রই সেখানকার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে কন্ট্রোল করবে, তো সেহেতু ওই 1% আর রাজ্যকে না দিয়ে কেন্দ্র নিজের কাছে রেখে দিয়েছে। 11 নম্বর কোশ্চেন বলছে সরকারি প্রশাসনের ব্যয় এর মধ্যে পড়ে, অপশন এ পরিকল্পিত ব্যয়, অপশন বি অপরিকল্পিত ব্যয়, অপশন সি লাভজনক ব্যয়, অপশন ডি উপরের কোনোটি নয়। অ্যান্সার কি অনুযায়ী কারেক্ট অ্যান্সার অপরিকল্পিত ব্যয়। নেক্সট কোশ্চেন রাজস্ব ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট হয়, তো এর মধ্যে সবকটি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। রাজস্ব প্রাপ্তি প্লাস ক্যাপিটাল প্রাপ্তি মাইনাস মোট ব্যয়, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, অপশন সি প্রাথমিক ঘাটতি প্লাস সুদ পরিশোধ। 13 নম্বর কোশ্চেন বর্তমান কেন্দ্রীয় সরকার JNNURM প্রজেক্ট চালু করেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তো এটা শহরের জীবনযাত্রার মানের এবং পরিকাঠামোগত উন্নতির প্রকল্পের তহবিল। এবং আজকের ফাইনাল কোশ্চেন ভারতবর্ষের জেলাভিত্তিক সবুজ বিপ্লব সংগঠিত করে, তো কারা? অপশন এ বলছে IADP ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, অপশন বি IAAP ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, এবং অপশন সি IADP অ্যান্ড IAAP বথ, এবং অপশন ডি কোনটি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে বথ, IADP এবং IAAP। এরপরে আমরা 2017, 2016 এইভাবে এক একটা করে কোশ্চেন আলোচনা করবো। আপনারা যখন 2017 চলে যাবেন তখন দেখবেন যে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু অনেকটাই সোজা ছিল, কমন প্যাটার্নের মধ্যে ছিল, কিন্তু 2018 সাল এবং 2019 সালের এই যে কোশ্চেন দুটো সেট দুটো আপনারা দেখতে পেলেন, এখানে কিন্তু সাধারণ বা কমন প্যাটার্ন থেকে বার করে কোশ্চেন করা হয়েছে। যেমন আমি 2017 সালে দু একটি কোশ্চেন বলছি, যেমন ভারতবর্ষের রেপো রেট ঘোষণা করেন, তারপর বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থা দ্বারা, এগুলো খুবই ইজি কোশ্চেন, এবং ইজি কোশ্চেন না হলেও কমন কোশ্চেন, কমন প্যাটার্নের কোশ্চেন। কিন্তু ইকোনমির প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।